गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल टुम्पा'स टुकिटाकी। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হলো সানডে, রবিবার, আর আজকে এখন বাজে সকাল 8:30টার মতো। এখন থেকে আমি আমার তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, গাছের থেকে আমি তুলসী পাতা তুলে নিচ্ছি। কেন বলো তো, মিঠির একটু ঠান্ডা লেগেছে, একটু সর্দি লেগেছে আর কি। তো এই সর্দি কাশি হলে না, আমি ওকে সকালবেলা তুলসী পাতা আর আদা দিয়ে আর মধু দিয়ে রসটা খাওয়াই। তো হালকা সর্দি কাশি লাগলে আমি এটাই বেশিরভাগ করে থাকি আর কি। তো তার জন্য ওই যে তুলসী পাতা তুলে নিলাম, এটাকে রস করে খাইয়ে দেবো মিঠিকে। আর এর সঙ্গে না আমি একটু হলুদ দেবো, কাঁচা হলুদ। কেন বলো তো, ওই ঠাম্মা এসছে, ঠাম্মা বলছে যে কাঁচা হলুদ দিলে আর মিঠির পেটটা অ্যাকচুয়ালি কয়েকদিন থেকে ভালো যাচ্ছে না, তো কাঁচা হলুদের রস খাওয়ালে নাকি মিঠির পেটটা ঠিক হয়ে যাবে। তো আমি ভাবলাম তাহলে ট্রাই করে দেখি, যদি সত্যি সত্যি পেটটা ঠিক হয়ে যায়। তার জন্য এই কাঁচা হলুদ আর তুলসী পাতাটাকে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে রস করে মিঠিকে খাইয়ে দেবো। আর জানো তো, মিঠি না এটা খেতে কোনো বিরক্ত করে না, কিছু না। যেমন ওষুধ খেতেও মিঠির কোনো প্রবলেম নেই। এই মানে কাঁচা হলুদ বা তুলসী পাতার রস ওকে দিলে, যদি বলি মাম্মা ওষুধ নিয়ে এসছি খেয়ে নাও, ও চট করে খেয়ে নেয়, কোনো প্রবলেম করে না। রসটা করে তারপর এটাকে ছাঁকনিতে ছাঁকবো, ছেঁকে ওকে খাইয়ে দেবো। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এখন বাজে দুপুর ওই 2টোর মতো। তো দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর মিঠি আছে, মিঠি ঘুমোচ্ছে। আর সানডে হাজব্যান্ড বাড়িতে আছে, অনেকদিন থেকে না বেরোনো হয় না। আর আমরা নতুন গাড়ি কেনার পরে সেই গাড়িতে করে সেরকম মতো ঘুরতেও যাওয়া হয়নি কোথাও। তো ভাবলাম আজকে একটু হাজব্যান্ডের টাইম আছে, তো তার জন্য একটু ঘুরে আসি। তো চলো ব্লগটা দেখতে থাকবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো রেডি হয়ে আসি। তো দেখো রেডি হয়ে গেছি, তো চলো বেরোই। আর দেখো আমি একটা জিন্স পরেছি আজকে, মানে খুবই সিম্পল আউটফিট, মেকআপ টেকআপ কিছু করিনি, একটু কাজল লাইনার লাগিয়েছি, হালকা একটা সানস্ক্রিন লাগিয়েছি, ব্যাস। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের যেতে যেতে বলবো। চলো বেরোই। দেখো মিঠি রেডি, মিঠি সানগ্লাস পরে টুপি পরে একদম রেডি, চলো। তো আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি গাজল বা তিস্তা ব্যারেজে। তো তিস্তা ব্যারেজ, জলপাইগুড়ি তিস্তা ব্যারেজের কথা হয়তো অনেকেই নাম শুনে থাকবে, আবার অনেকে হয়তো নাও শুনে থাকতে পারো। তো ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভীষণই সুন্দর। তো চলো তোমাদেরকে দেখাবো। আর এখানে না আমি অনেক দিন থেকেই যেতে যাচ্ছি, হাজব্যান্ডও অ্যাকচুয়ালি যেতে যাচ্ছে, কিন্তু আর সময় হচ্ছে না বলে আর যাওয়া হচ্ছে না। তো লাস্ট আমি এসেছিলাম প্রেগনেন্ট ছিলাম যখন, তখন অ্যাকচুয়ালি তার আগে একটা মন্দির ছিল, সেই মন্দিরে পুজো দেওয়ার ব্যাপার ছিল। তো তার জন্য পুজো দিয়ে ওখানে গেছিলাম। আর মোটামুটি লাস্ট 1.5 বছরে আর আসা হয়নি। তো তাই জন্য মানে আসবো করে আর আসাও হচ্ছে না, সময় উঠছে না। আর যেহেতু আজকে ফাঁকা আছে আসবেন, তাই জন্য বেরিয়ে গেছি আমরা দুজনে। আর দেখো আকাশটা দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে আকাশটা। এটা কি হচ্ছে? এটা কি? আমাদের বাড়ি থেকে কাজলডোবা যেতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে। তো তবু আমরা 2-1 জায়গায় মাঝে মাঝে দাঁড়িয়েছি, কেননা যেহেতু মিঠি আছে সঙ্গে, তাই মাঝে মাঝে দাঁড়িয়ে একটু রেস্ট করছিলাম। আর ওয়েদারটা না ভীষণ ভালো ছিল, মানে একবার রোদ উঠছে, একবার মেঘলা করছে। আবার ভয়ও পাচ্ছিলাম, যেহেতু মিঠি ছিল, যদি বৃষ্টি নেমে যায় তাহলে অসুবিধা হবে। আমরা দুজন তো কোনো ব্যাপার না, কিন্তু যদি বৃষ্টি নেমে যায় মিঠিকে নিয়ে প্রবলেম হয়ে যাবে। তো দেখো প্রায় পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। আর আজকের আকাশটাও দেখো, মানে বেশ লুকোচুরি খেলছে, একবার মেঘের আড়ালে লুকিয়ে পড়ছে, আবার মেঘের মানে কাছ থেকে লুকিয়ে দিচ্ছে, এরকম আর কি। ভালো লাগছে, কিন্তু আমার কোথাও লুকিয়ে ভয় হচ্ছে, যেহেতু মিঠি আছে, বৃষ্টি চলে আসলে প্রবলেম হয়ে যাবে। তো চলো যাই, দেখা যাক ভাগ্য কতদূর সাথ দেয়।
তো জানো তো এই গাজলডোবা যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তাদেরকে বলছি আর কি। তো দুপাশে দেখো সুন্দর চা বাগান আছে, সবুজে সবুজ পুরো। আবার কিছুটা দূর যাওয়ার পরে একটা ফরেস্ট পাওয়া যাবে, আবার কিছুটা দূর যাওয়ার পরে তিস্তা নদীটা পাওয়া যাবে। একপাশে তিস্তা নদী থাকবে আর একপাশে হচ্ছে রাস্তাটা থাকবে। তো দেখো এই জঙ্গলের ব্যাপারে একটা তোমাদের সঙ্গে গল্প শেয়ার করি। প্রথমবার যখন আমি গাজলডোবা যাই না, তখন আমাদের বিয়ে হয়নি, বিয়ের আগে আমি আর মিঠির বাবা ফার্স্ট টাইম ঘুরতে এসেছিলাম তখন গাজলডোবায়। তো এই জঙ্গলটা দিয়ে যখন যাচ্ছি আর আমার ভীষণ ভয় লাগছিল, অ্যাকচুয়ালি তখন কেউ ছিল না ওই রাস্তাটায়, আর এত ভয় পাচ্ছিলাম, দুজনেই ছিলাম। আবার এই রাস্তায় নাকি, এই জঙ্গলে নাকি হাতিও বেরোয় শুনেছি, তো সেটা শুনে আরও ভয় পেয়ে গেছিলাম, মানে কি বলবো। আর তারপরের থেকে মানে তারপরেও আরও দু একবার এসেছি যখন, তখন আর ভয় লাগেনি। তারপর দেখো কিছু বাদুড় দেখা গেল, আর তারপর আমরা একটু দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে একটু ছবি টবি তুলছিলাম। তো পৌঁছেই গেছি, এই সামনে বাদটার পরেই হচ্ছে তিস্তা ব্যারেজটা। তো দেখো হাজব্যান্ড জিজ্ঞেস করলো যে কোন দিকটা যাবে আগে, ডান দিকটা যাবে না বা দিকটা যাবে। তো আমি বললাম ডান দিকটা যাবো। তো ডান দিকটা প্রথমে ঢুকতেই না এরকম প্রচুর মানে হাটের মতো বসে, একটা বাজার বসে। তো সেখানে না একদম ছোট মাছ থেকে, সবজি থেকে, হাঁসের ডিম, মুরগির ডিম থেকে শুরু করে বিভিন্ন রকমের সবজি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। আর সেখানে ছোট ছোট কয়েকটা রেস্টুরেন্টও আছে, আর তার সঙ্গে আছে চিংড়ি মাছের পকোড়ার দোকান। তো ছোট থেকে একদম বড় পর্যন্ত সব ধরনের চিংড়ি মাছ সেখানে বিক্রি হয়। দেখো এটা হচ্ছে আমাদের এই গাজলডোবা ব্যারেজ, তিস্তা ব্যারেজ, বোটিং করছে। আর আগে এসে ওখানে নেমেছিলাম, কিন্তু এখন মিঠি আছে আর নামা যাবে না। আর প্রচুর টুরিস্ট আসে এখানে, প্রচুর টুরিস্ট আসে এখানে, অনেক লোক নামছে এখানে, হ্যাঁ প্রচুর টুরিস্ট আসছে। তারপর দেখো আমরা চিংড়ি মাছের পকোড়া খেতে চলে এসেছি। তো এখানে বললামই তো যে ছোট থেকে বড় সব ধরনের চিংড়ি মাছ পাওয়া যায়, আর সেটাকে ফ্রাই করে দেয় যে যেরকম খায় আর কি। তার সঙ্গে আছে বরলি মাছ, ক্র্যাব, সব কিছু বিক্রি হয়। আর জানো তো এই চিংড়ি মাছ, ক্র্যাব এগুলো নাকি সব তিস্তা নদী। তো আমরা এখানে একটু বসেছি চা আর এখানকার মানে ফেমাস চিংড়ির পকোড়া খেতে। তো যতবারই আসি এটা ছাড়ি না, এটা খেয়েই যাই। আর দেখি কি খেতে পারি, সবাই খাচ্ছে। চলে এসছে আমাদের চা আর চিংড়ির পকোড়া। হাজবেন্ডের অলরেডি শেষ, আমি খাচ্ছি। আর এই যে মিঠি মিঠি চুপচাপ বসে আছে। হাই। তো আমরা শুধু চা আর চিংড়ির পকোড়াই খেয়েছিলাম, আর কিছু খাইনি, কেননা বাড়ি থেকে দুপুরের খাবার খেয়েই বেরিয়েছিলাম। আর ওখানে গিয়ে পৌঁছেই যখন, তখন ওই 4টা সাড়ে 4টার মতো বাজছে। আর তখনও না সেরকম অতটা খিদে পাইনি, তাই জন্য চা আর চিংড়ির পকোড়াটা তো মিস করা যাবে না, তাই ওটা খেয়েছিলাম। আর আমি না ডিম সিদ্ধ নিয়ে গেছিলাম বাড়ির থেকে, তো সেটা মিঠিকে আমি খাইয়ে দিয়েছি, কেননা মিঠির তো বিকেলের একটা কিছু খাওয়াতে হবে, আমি জানি বাড়ি আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, তাই জন্য মিঠিকে ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছিলাম। আর দেখো এই ব্রিজটায় ভেবেছিলাম যে দাঁড়াবো, সেখানে নাকি এখন আর তাড়াতেও দেয় না। তারপর ওই ডান দিক থেকে আমরা এবার চলে এসেছি বাঁ দিকটায়। তো এখানেও মানে প্রচুর দোকান, আইসক্রিম, ফুচকা, তারপরে যে ডাব, পেয়ারা মাখা থেকে শুরু করে প্রচুর দোকান। তো দেখো এখান থেকে তিস্তা ব্যারেজটা কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে। তারপর দেখো এই পাশটা তো প্রচুর লোক নগদে বোটিং করছে, আর এই পাশটাও মানে বেশ সুন্দর লাগছিল দেখতে। মানে তখন ওই 4:30 পৌনে 5টার মতো বাজছে, তো সূর্যটা প্রায় অস্ত যাচ্ছিল, দারুণ লাগছিল ওয়েদারটা। তারপর এই দেখে মিঠির বাবার তো মতিভ্রম হয়ে গেল। মিঠির বাবা বলছে ও নাকি নৌকো বোটিং করবে, আর আমার একদম ইচ্ছে ছিল না নৌকো বোটিং করার। কেন বলো তো, মিঠি ছোট, মিঠিকে নিয়ে আমার নৌকোতে চড়তে ভীষণ ভয় লাগছিল। আমরা শুধু দুজন থাকতাম তাহলে ঠিক ছিল, কিন্তু মিঠিকে নিয়ে আমি একদম সাহস পাচ্ছিলাম। তো দেখো এখানে কিন্তু প্রচুর নৌকো, সবাই চড়ছে, দেখি আমরা চড়তে পারি কিনা। তো শেষ পর্যন্ত মিঠির বাবার কথা রাখতে আমাকে নৌকাতে উঠতেই হলো। তো ওর খুব ইচ্ছে করছিল, অ্যাকচুয়ালি এর আগের বারে যখন এসেছিলাম না তখনও ওর ইচ্ছে ছিল, কিন্তু তখন না ওই বর্ষাকালের সিজন ছিল হয়তো, এই জন্য না তখন ওই বোটিং হচ্ছিল না। তো এখন যেহেতু হচ্ছে আর প্রচুর লোক যাচ্ছে, এই দেখে ও আর নিজেকে সামলাতে পারেনি। যাবো? হ্যাঁ যাবো। এখানে বসবো, অসুবিধা হবে না তো? এই দেখো নৌকাতে উঠে পড়েছি আমরা, বোটিং করতে।
তো সন্ধে লেগে যাবে। ওই দেখো বক। পাখি উঠছে। জল দেখো কত জল। তো দেখো নৌকো বোটিং তো শুরু করেছি। এবার মিঠির বাবা জিজ্ঞেস করছে কেমন লাগছে নৌকা বোটিং করে। আমি তো বলছি দারুণ লাগছে, যদি এই নৌকাটা বোটিং করতে না পারতাম আজকে তো অনেক কিছু মিস করতাম। ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর মানে চারিদিকটা এত ভালো লাগছিল না, ওয়েদারটা এত সুন্দর হয়েছিল। আর বললাম না আমরা যখন গিয়েছিলাম তখন এই 4:30 পৌনে 5টা পর্যন্ত বাজে, সূর্যটা প্রায় অস্ত যাচ্ছিল, এই জন্য না আরও বেশি ভালো লাগছিল। সাহস কি বলবো আর। জল কোথায়, জল কোথায়? ওদিকে যাই না, ওটা ধরতে হবে না, ওটা ধরতে হবে না, ওটা ধরতে হবে না, ওটা জল। হ্যাঁ তো আমি তো মিঠিকে নিয়ে ভয় পাচ্ছিলাম, যেহেতু বললাম না ছোট আর বিরক্ত যদি করে তো কান্নাকাটি করে তখন প্রবলেম হয়ে যাবে। আর প্রথম দিকে ও একটু বিরক্ত করছিল, কিন্তু পরের দিকে না একদম শান্ত হয়ে গেছিলো চারিপাশটা পরিবেশটা দেখে। তো ওর কাছেও তো সব কিছুই নতুন না, ও চুপচাপ। আর এত ঠান্ডা লাগছিল না কি বলবো। তো মিঠির জাম্পার ছিল আমার কাছে, আমি সেটা তখন মিঠিকে পরিয়ে দিলাম। দেখো সন্ধ্যে প্রায় হয়ে যাচ্ছে আর আমরা এখনো রাইড করছি, আর ভীষণ ভীষণ ভালো লাগছে রাইড করতে। মানে প্রথম থেকে একটু মিঠি বিরক্ত করছিল, রাইড করতে দিচ্ছিল না, আর এখন ও বেশ চুপচাপ আছে। ওই যে মিঠি, ডাকো তো, ওটা ডাকো। ওই আয় আয় আয়, ডাকো। জলে ফেলে দে ফোনটা, তুমি নিয়ে আসবে পরে। ঠিক আছে, একটা গান করো তো মিঠি, মিঠি একটা গান করো তো, তুমি করো। কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদের দলে বারবার মরে যাই যারা। নামো 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 নামো, চলো চলো নামবো, বাড়ি যাবো। ওই দেখো নামবে না। নামো মিঠি, চলো বাড়ি চলো, আসো যাবা না, চলো যাবা না কেন? চলো না না, ভালো লাগছে এখানে, এখানে ভালো লাগছে, তাহলে তুমি থাকো, যাওয়ার একবার রাইড করে আসো, আমরা থাকি। চলো 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 চলো। তো দেখলে তো মিঠির কীর্তিকলাপ, ও নামার সময় নামতেই চাচ্ছিল না, ওই নৌকাতেই বসে থাকবে, কিছুতেই নামবে না। তারপর না ওকে জোর জবরদস্তি করে নামানো হয়েছে। তারপর দেখো এই যে সন্ধেবেলার তিস্তা ব্যারেজে লাইট জ্বলে গেছে, আর তখনও বেশ ভালো লাগছে। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছি, আর বেশিক্ষণ দাঁড়াইনি, যেহেতু সন্ধে হয়ে যাচ্ছিলো, মিঠিকে নিয়ে আসতে হবে। শেষে শুধু একটু ফুচকা খেয়েছিলাম, ব্যাস, তারপরে বাড়ির পথে রওনা দিয়েছিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। তো ভিডিওটা দেখে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের কেমন লাগলো গাজলডোবার এই তিস্তা ব্যারেজ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আজকে আসি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।